নমস্কার সকলকে। আজকের এমবিএ টপিকে আমরা আলোচনা করব ক্ষমতা এবং কর্তৃত্ব অর্পণ, ইংরেজিতে পাওয়ার অ্যান্ড ডেলিগেশন অফ অথরিটি। ব্লগটা আজকে বাংলায় আমি বলবো। মানুষ কিভাবে সংগঠনগুলোতে ক্ষমতা অর্জন করে এবং তা প্রয়োগ করে, এবং এ বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে সাংগঠনিক আচরণের গবেষকরা বিবিধ জ্ঞান অর্জন করেছেন। সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠানের ভেতরে কর্মরত বিভিন্ন ব্যক্তির মধ্যাকার সম্পর্কের একটি সুস্পষ্ট এবং যৌক্তিক এবং স্থায়ী প্যাটার্ন সৃষ্টি করে, যার ভেতরে থেকে ব্যবস্থাপক এবং কর্মীরা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালায়। প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোকে যেসব ব্যক্তির সমাহার তাদেরকে পরিচালিত করার জন্যে ব্যবস্থাপকেরা তাদের ক্ষমতা এবং কর্তৃত্ব এই বলে বলীয়ান হয়ে বিভিন্ন নিয়মাবলী নির্ধারণ এবং প্রয়োগ করেন। ক্ষমতা এবং কর্তৃত্ব পরস্পর গভীরভাবে কিন্তু সম্পর্কযুক্ত। কর্মীদের আচরণে রাতারাতি পরিবর্তন আসে ব্যবস্থাপকের ক্ষমতা ও কর্তৃত্বের সঠিক কিংবা অপপ্রয়োগের কারণে। ব্যবস্থাপকেরা কতটা কার্যকরভাবে তাদের কর্তৃত্ব ব্যবহার করতে পারবেন তা আংশিকভাবে নির্ভর করে তারা কতটুকু ক্ষমতার ব্যবহার সম্বন্ধে জ্ঞাত তার উপরে। তো এই ব্লগে আমরা ক্ষমতা এবং কর্তৃত্ব সম্পর্কিত নানাবিধ বিষয় বিস্তারিত আলোচনা করব। তাহলে আসুন ব্লগটি আলোচনা করি এই নিয়ে, ক্ষমতা এবং কর্তৃত্বর খুঁটিনাটি ব্যাপার নিয়ে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ক্ষমতা এবং তার উৎসটা কি। পাওয়ার অ্যান্ড ইটস সোর্সেস। হোয়াট ইজ পাওয়ার? ক্ষমতাটা কি? অন্য লোকের ওপর প্রভাব খাটানোর প্রতিপত্তিকে ক্ষমতা বলা হয়, পাওয়ার বলে। এবং অন্যভাবে বলা যায় ক্ষমতা এমন এক ধরনের শক্তি যা থাকার কারণে ক্ষয়ের আচরণকে এমনভাবে প্রভাবিত করতে পারে যার ফলে কয়ের ইচ্ছা মতো কোনো কাজ সম্পাদন করে থাকে। সোজা কথায় কোনো ব্যক্তি বা দলের মনোভাব বা আচরণকে প্রভাবিত করার শক্তি হলো ক্ষমতা। পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি টু এক্সার্ট ইনফ্লুয়েন্স অন আদার পিপল। Power is the ability of individuals or groups to induce or influence the beliefs or actions of other persons or groups. যেখানেই বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান, সেখানেই ক্ষমতার বিষয়টি জড়িত। ক্ষমতার মধ্যে ব্যবস্থাপকেরা প্রতিষ্ঠান প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেন। এই ক্ষমতার বলেই তারা কর্মীদেরকে প্রভাবিত করেন এবং তাদের দ্বারা কাজ করিয়ে নিতে সক্ষম হন। তাহলে ক্ষমতার উৎস বা ভিত্তি, সোর্সেস অর বেসিস অফ পাওয়ার। ক্ষমতা কোথা থেকে আসে? কোনো ব্যক্তি বা দল অন্যের ওপর যে প্রভাব বিস্তার করে সেই প্রভাবের অধিকারী তারা কিভাবে হয়? এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর খুঁজে পেয়েছেন দুজন আমেরিকার গবেষক। তারা হলেন জন ফ্রেঞ্চ আর আরেকজন হলেন বার্টন র্যাভেন। জন ফ্রেঞ্চ অ্যান্ড বার্টন র্যাভেন তারা ক্ষমতার 5টি উৎস ভিত্তি চিহ্নিত করেছেন। সেগুলি হলো জবরদস্তিমূলক ক্ষমতা, পুরস্কার প্রদানের, আইনানুগ ক্ষমতা, বিশেষ ক্ষমতা এবং মোহনীয় ক্ষমতা। তাহলে প্রথমেই বলবো আমি জবরদস্তিমূলক ক্ষমতা, কোরেসিভ পাওয়ার। জবরদস্তিমূলক ক্ষমতা ভীতি নির্ভর। একজন ব্যবস্থাপক যখন কোনো কর্মী বা অধীনস্থ ব্যক্তির উপর কাজ করানো বা কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্যে শক্তি প্রয়োগ করেন, তখন তাকে বলা হয় যে তিনি জবরদস্তিমূলক ক্ষমতা প্রয়োগ করছেন। এই ধরনের শক্তি প্রয়োগের ক্ষেত্রে কর্মীরা ভীত হয়ে আদেশ পালন করেন এবং আদেশ পালনে ব্যর্থ হলে যদি ব্যবস্থাপক
চাকরিচ্যুতির কিংবা পদোন্নতির যেটা স্থগিত রাখার ভয় দেখান, তখন প্রয়োগকৃত ক্ষমতা জবরদস্তিমূলক ক্ষমতা হিসাবে চিহ্নিত হয়। যত প্রকার ক্ষমতা আছে তার মধ্যে অন্যকে আঘাত এবং ক্ষতিগ্রস্ত করার ক্ষমতার সবচেয়ে বেশি প্রয়োগ সবচেয়ে বেশি নিন্দিতও বটে। এরূপ ক্ষমতার দাপট নিয়ন্ত্রণ করাও কিন্তু কঠিন। এবারে বলবো পুরস্কার প্রদানের ক্ষমতা, রিওয়ার্ড পাওয়ার। কর্মী বা যারা অনুসারী যারা আছে বিভিন্ন প্রকার পুরস্কার দিতে পারা বা না পারার ক্ষমতাকে পুরস্কার প্রদানের ক্ষমতা বলা হয়। প্রতিষ্ঠানের ভেতরে যেসব পুরস্কার দেওয়া হয় বা দেওয়া যায় সেগুলো হলো বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট, পদোন্নতি, প্রমোশন, ভালো কাজের স্বীকৃতি, কর্মীকে বৈচিত্র্যমূলক কাজের দায়িত্ব প্রদান ইত্যাদি। একজন ব্যবস্থাপক যত বেশি সংখ্যক পুরস্কার নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন এবং সেগুলো কর্মীদের কাছে যত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে, সেই ব্যবস্থাপকের তত বেশি পুরস্কার প্রদান ক্ষমতা রয়েছে। এরপরে বলবো আইনানুগ ক্ষমতা, লেজিটিমেট পাওয়ার। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে যে ক্ষমতা পেয়ে থাকেন তাকেই বলা হয় আইনানুগ ক্ষমতা। এই ক্ষমতারই আরেক নাম হলো কর্তৃত্ব বা অথরিটি। সাংগঠনিক কাঠামোর মধ্যে বিভিন্ন কর্মীর পদগুলোর বিন্যাসের মধ্যেই আইনানুগ বা আনুষ্ঠানিক ক্ষমতার উৎস নিহিত। প্রত্যেক ব্যবস্থাপকই অধীনস্থ কর্মীর উপর আইনানুগ ক্ষমতা থাকে। তবে মনে রাখতে হবে যে শুধুমাত্র আইনানুগ ক্ষমতা থাকলেই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের নেতা হতে পারেন না। নেতা হওয়ার জন্য আরও গুণ থাকা দরকার। এরপরে বলব বিশেষজ্ঞ ক্ষমতা বা এক্সপার্ট পাওয়ার। নিজের ব্যক্তিগত জ্ঞান এবং বিশেষজ্ঞতাই হলো বিশেষজ্ঞ ক্ষমতার ভিত্তি। অধস্তন কর্মীরা জানে না বা কম জানে এমন ধরনের জ্ঞান বা দক্ষতা যদি ব্যবস্থাপকের থাকে, তাহলে বলা যায় যে তিনি বিশেষজ্ঞ ক্ষমতার অধিকারী। আমাদেরকে ডাক্তার যখন একটি বিশেষ ওষুধ খাওয়া সহ কিছু নিয়মকানুন মেনে চলতে বলেন, তখন আমরা ধরেই নিই যে ডাক্তার বিশেষজ্ঞ ক্ষমতা আছে। মোহনীয় ক্ষমতা, রেফারেন্ট পাওয়ার। যারা নেতা হন তাদের চেয়ে আলাদা বৈশিষ্ট্যে মস্তিষ্ক হন যেসব নেতারা তারা এরূপ হতে পারেন যে মোহনীয় ক্ষমতার কারণেই। একজন ব্যক্তির আচরণের মোহনীয়তা বা কারিজমা যেটাকে আমরা বলি এবং অনুকরণীয় ব্যক্তিত্ব মোহনীয় ক্ষমতার সৃষ্টি করে। একজন যুবক যখন কোনো জনপ্রিয় গায়কের মতো পোশাক পরিধান করে বা কোনো চিত্রনায়কের চুলের স্টাইল, হেয়ার স্টাইল অনুকরণ করে, কপি করে, তখন বলা যায় যে উক্ত গায়ক বা নায়কের মোহনীয় ক্ষমতা আছে, তাই না? তাহলে আমরা অ্যাজ এ সামারি কি বুঝলাম, সারসংক্ষেপ, যে কোনো ব্যক্তি বা দলের মনোভাব বা আচরণকে প্রভাবিত করার শক্তি হলো ক্ষমতা। যেখানে বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান, সেখানেই ক্ষমতার বিষয়টি জড়িত এবং প্রতিষ্ঠানের মধ্যে ব্যবস্থাপকেরা প্রতিষ্ঠান প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেন। ক্ষমতার 5টি উৎস বা ভিত্তি রয়েছে, তার মধ্যে জবরদস্তিমূলক ক্ষমতা, পুরস্কার প্রদানের ক্ষমতা, আইনানুগ ক্ষমতা, বিশেষজ্ঞ ক্ষমতা এবং মোহনীয় ক্ষমতা। বিভিন্ন উৎস হতে প্রাপ্ত যেসব ক্ষমতার বলেই ব্যবস্থাপক তার কর্মীদের প্রভাবিত করেন এবং তাদের দ্বারা কাজ করিয়ে নিতে সক্ষম হন। এবারে চলুন আলোচনা করি ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এখানে আমি আজকে আলোচনা করব কেন্দ্রীকরণ সম্পর্ক বলতে কি বোঝায়, কেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা, বিকেন্দ্রীকরণ কাকে বলে এবং বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা। একটি প্রতিষ্ঠানের
কর্তৃত্ব বা ক্ষমতা কেন্দ্রীভূত কিংবা বিকেন্দ্রীভূত থাকতে পারে, অথবা একই সাথে কিছু ক্ষমতা কেন্দ্রীভূত রেখে বাকি ক্ষমতা বিকেন্দ্রীভূত করা যেতে পারে। ক্ষমতার ব্যবহার কিভাবে করা যাবে তা প্রধানত প্রতিষ্ঠানের মালিক বা সর্বোচ্চ ব্যবস্থাপকদের উপর নির্ভর করে। তারাই মূলত এ ব্যাপারে সিদ্ধান্ত নেন। তাহলে হোয়াট ইজ সেন্ট্রালাইজেশন? প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে কর্তৃত্ব বা ক্ষমতা কেন্দ্রীভূত করা হলে তাকে কর্তৃত্বের কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন অফ অথরিটি বলা যেতে পারে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা বা অধিকাংশ ক্ষমতা উচ্চ পদস্থ মুষ্টিমেয় ব্যক্তির হাতে রেখে দেওয়া হলে তাকে বলা হয় ক্ষমতা কেন্দ্রীকরণ করা হয়েছে। সাধারণত বিভিন্ন ক্ষমতার কেন্দ্রীকরণ করা যায় যখন ব্যবসায়িক পরিবেশ মোটামুটিভাবে স্থিতিশীল থাকে, যখন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকে সব কিছু নিয়ন্ত্রণ করার পলিসি গ্রহণ করা হয়, যখন মালিক বা ব্যবস্থাপনা কর্তৃত্ব ব্যবসায়ের পূর্ণ নিয়ন্ত্রণ কেন্দ্র রেখে দেওয়ার বাসনা পোষণ করে, যখন নিম্ন স্তরের ব্যবস্থাপকেরা তেমন মেধাবী দক্ষ হয় না কিংবা তারা সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হওয়ার ইচ্ছা রাখে না, যখন গৃহীতব্য সিদ্ধান্তের সমূহ খুবই গুরুত্বপূর্ণ বিবেচিত। তাহলে কেন্দ্রীকরণের সুবিধাগুলো কি? অ্যাডভান্টেজেস অফ সেন্ট্রালাইজেশন। কেন্দ্রীকরণ ব্যক্তিত্ব নেতৃত্বের বিকাশ ঘটায়। যেমন ক্ষুদ্র আকারের প্রতিষ্ঠানে ক্ষমতা কেন্দ্রীকরণ থাকলে উচ্চ পর্যায়ে নির্বাহী বৃন্দ, যারা সংখ্যায় স্বাভাবিকভাবেই কম, তাদের ব্যক্তি ইমেজ এবং সবল নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কেন্দ্রীকরণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সহায়ক। বিভিন্ন কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে এবং সময় ক্ষেপণ করার দরকার হয় না, কারণ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করেই তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কেন্দ্রীকরণ প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ডে সংহতি সাধন করতে পারে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকাণ্ড সাবলীলভাবে পরিচালিত হয়। বৃহৎ প্রতিষ্ঠানে বহু সংখ্যক বিভাগ থাকে। এই সমস্ত বিভাগের কার্যাবলীর মধ্যে ঐক্য বজায় রাখার জন্যে কখনো কখনো ক্ষমতা কেন্দ্রীকরণ প্রয়োজন হয়। বিভিন্ন বিভাগ সমরূপ পণ্য তৈরির কাজে নিয়োজিত থাকলে পরিকল্পনা এবং পলিসি প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে কেন্দ্রীয় নির্দেশনার দরকার হয়। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীকরণ বিশেষভাবে সহায়তা করে। কোনো বিষয়ে জরুরি অবস্থা দেখা দিলে কেন্দ্রীভূত প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে সেটি মোকাবেলার জন্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারে বলবো কেন্দ্রীকরণের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অফ সেন্ট্রালাইজেশন। যেসব প্রতিষ্ঠানের ওপরের স্তরের ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখা হয়, যেসব প্রতিষ্ঠানে সর্বনিম্ন পর্যায়ে অর্থাৎ অপারেটিং পর্যায়ে পরিচালনা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা সহজে সমাধান করা কঠিন হয়ে যায়, কারণ উচ্চ স্তরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অপারেটিং পর্যায়ের সমস্যা সম্পর্কে ভালোভাবে অবহিত নাও থাকতে পারে, যার ফলে সমস্যার প্রকৃতি এবং গুরুত্ব অনুধাবন তারা করতে ব্যর্থ হয়। সিদ্ধান্ত গ্রহণ এবং নির্দেশনার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা সৃষ্টি হয় এবং অধস্থন কর্মীদের গুরুত্ব কমে যায় বা হ্রাস পায়, যখন উচ্চ স্তরের কর্মকর্তারা অধস্তনদের পরিহার করেই সিদ্ধান্ত গ্রহণ করে। এই কারণে নিম্ন পর্যায়ের কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। মুষ্টিমেয় কয়েকজন লোকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। যদি তাদের মধ্যে অদক্ষতা থাকে তাহলে প্রতিষ্ঠানের বিপর্যয় অবশ্যম্ভাবী এবং কেন্দ্রীকরণ উচ্চ স্তরের যে ব্যবস্থাপনার কাজের পরিধি বৃদ্ধি করে এবং তাদেরকে গুরুভার করে তোলে। অত্যাধিক কাজের চাপের দরুন তাদের কর্মক্ষমতা কমে যেতে পারে।
যা প্রতিষ্ঠানের কার্য সম্পাদনের উপরে প্রতিকূল প্রভাব বিস্তার করে, এবং শ্রম বিভাজন নীতি প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রীকরণ একটি বড় বাধা, এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের হাতে ক্ষমতা না থাকার কারণে নিম্ন স্তরে তারা বিশেষায়িত জ্ঞান পুরোপুরিভাবে কাজে লাগাতে পারে না। এইবারে বলবো আমি বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন। প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে ক্ষমতা বা কর্তৃত্ব কয়েকজন কর্মক্ষমতার সাথে বা কর্মকর্তার সাথে কেন্দ্রীভূত না রেখে তার নিম্নের যে স্তরের অর্পণ বা ডেলিগেট করে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলা হয়। এক্ষেত্রে সব স্তরের কর্মকর্তাদের নিকট প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী ক্ষমতা অর্পিত হয়। ক্ষমতা যত বেশি বিকেন্দ্রীকরণ হয়, প্রতিষ্ঠানের নিম্নের স্তরগুলোতে তত বেশি সিদ্ধান্ত গ্রহণের সুবিধা সৃষ্টি করে। নিম্নোক্ত অবস্থার ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা যায়, যেমন যখন ব্যবসায়িক পরিবেশ অস্থিতিশীল এবং অনিশ্চিত থাকে, যখন নিম্ন স্তরের ব্যবস্থাপকেরা মেধাবী ও দক্ষ হয় এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করার অভিলাষী হয়, যখন গৃহীতব্য সিদ্ধান্ত সমূহ তেমন গুরুত্বপূর্ণ বিবেচিত হয় না। কেন্দ্রীকরণের মতোই বিকেন্দ্রীকরণেও কতিপয় সুবিধা বিদ্যমান। বিকেন্দ্রীকরণের কি সুবিধা আছে? অ্যাডভান্টেজেস অফ ডিসেন্ট্রালাইজেশন। উচ্চ পর্যায়ের কর্মক্ষমতাদের কাজে ভার লাঘব হয়। কিছু কিছু কাজ যেটা তাদেরকে না করালেও চলে, সেগুলো কিন্তু অধীনস্থদের মধ্যে বন্টন বা ডিস্ট্রিবিউট করে দিলে নিজেরা ভারমুক্ত হয়। সব কর্মকর্তারাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এবং বিধায় নেতৃত্বের উন্নয়ন ঘটে। কর্মীদের মধ্যে সহযোগিতা বা উৎসাহের সৃষ্টি হয়। তারা নিজ নিজ ভুবনে আপন সত্তা বজায় রেখে কাজ করে যেতে উৎসাহী হন এবং শ্রমবিভাজন নীতি সহজেই প্রয়োগ করা যায়। বিকেন্দ্রীকরণ কাজের বিশেষায়নকে উৎসাহিত করে। ক্ষমতা পেলে কর্মীরা আপন আপন ক্ষমতা এবং যেটাকে বলে প্রজ্ঞা অনুযায়ী নিজ নিজ ক্ষেত্রে বিশেষায়িত হওয়ার চেষ্টা করেন। প্রতিষ্ঠানে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হয়। ক্ষমতাপ্রাপ্ত কর্মীরার ওপর স্তরের যারা ব্যবস্থাপকদের নিকট নিজেদের কর্তব্যের ব্যাপারে দায়ী থাকেন। তাহলে বিকেন্দ্রীকরণের অসুবিধা সমূহ কি আছে? ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিসেন্ট্রালাইজেশন। কোনো একটি বিষয়ে বিভিন্ন বিকেন্দ্রীকরণ স্তরে সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় সাধন করা দুঃসাধ্য হয়ে পড়ে। সমন্বয় সাধনের জটিলতা প্রাতিষ্ঠানিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। সেখানে বিকেন্দ্রীকরণ ব্যবস্থা সফল করার অন্যতম পূর্ব শর্ত হলো বিকেন্দ্রীকৃত স্তরগুলো সঠিক ব্যবস্থাপকের জন্যে যোগ্য ব্যবস্থাপকের সেটা প্রাপ্যতা, এবং অনেক সময় দক্ষ ব্যবস্থাপক সহজে পাওয়া যায় না। তখন বিকেন্দ্রীকরণ সুফলের চেয়ে কুফলই বেশি হয়। প্রতিষ্ঠানে জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে বিকেন্দ্রীকরণ অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, অথচ এমত অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। বিকেন্দ্রীকরণ ব্যবস্থা এবং বৃহৎ প্রতিষ্ঠান ব্যতীত ক্ষুদ্র প্রতিষ্ঠানে সাফল্যের সাথে প্রয়োগ করা কঠিন। ক্ষুদ্র প্রতিষ্ঠানে এ ব্যবস্থা অধিক ব্যয়সাধ্য, কারণ বিকেন্দ্রীভূত প্রতিটি ইউনিট বা বিভাগের জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করার কারণে খরচ বেড়ে যায়। এসব প্রতিষ্ঠানে বিশেষ ধরনের কাজ সম্পাদিত হয় বলে বেশি সংখ্যক বিভাগে বিভক্ত করা টেকনিক্যাল কারণে অসুবিধাজনক। যেসব প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণ বাস্তবায়ন করা কঠিন। তাহলে আমরা সামারিতে কি বুঝলাম? যে ক্ষমতার ব্যবহার কিভাবে করা হবে তা প্রধানত প্রতিষ্ঠানের মালিক এবং সর্বোচ্চ ব্যবস্থাপকদের উপর নির্ভর করে। তারাই মূলত এ ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং একটি প্রতিষ্ঠানের কর্তৃত্ব বা ক্ষমতা
কেন্দ্রীভূত কিংবা বিকেন্দ্রীভূত হতে পারে, অথবা একই সাথে কিছু ক্ষমতা কেন্দ্রীভূত রেখে বাকি ক্ষমতা বিকেন্দ্রী করে রাখা যেতে পারে। প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে কর্তৃত্ব বা ক্ষমতা কেন্দ্রীভূত করা হলে তাকে কর্তৃত্বের কেন্দ্রীকরণ বলা হয়। কেন্দ্রীকরণের যেমন সুবিধা রয়েছে, ঠিক তেমনি অসুবিধাও রয়েছে। আমি বললাম, প্রতিষ্ঠান বা ব্যবস্থাপককে অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয় কখন ক্ষমতাকে কেন্দ্রীকরণ করতে হবে কিংবা কখন বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে ক্ষমতা বা কর্তৃত্ব কয়েকজন কর্মকর্তার হাতে কেন্দ্রীভূত না রেখে তা নিম্নের স্তরের অর্পণ করে দেওয়া হলে তাকে কি বলা হয়? বিকেন্দ্রীকরণ, পাওয়ার ডিস্ট্রিবিউশন। এবং কেন্দ্রীকরণের মতোই বিকেন্দ্রীকরণের কতিপয় সুবিধা অসুবিধা বিদ্যমান, যেটা আমি বললাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার MBA চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।